প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফা সানাম, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলফা সানাম, তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এলো, এটা কি রাজনৈতিক ব্যর্থতার স্বীকৃতি নাকি জনগণের জয় হলো? কিভাবে দেখবেন আপনি? উভয়, দুটো দিকই আছে। প্রথমত, যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় আওয়ামী লীগের রেজিমে, তো তখন সরকার বিরোধী এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে কিন্তু বিরোধী দলগুলো আন্দোলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে নির্বাচন বর্জনও করেছিল। কিন্তু আপনি যদি রাজনৈতিক দিক দিয়ে দেখেন যে বিরোধী দলগুলো আন্দোলন করে সফল হয়নি। তো এই যে সফল না হওয়া, এটাকে আপনি এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা বলতে পারেন। কেন তারা সফল হয়নি? আর অবশ্যই এটা জনগণের বিজয় এই অর্থে যে অতীতে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছে তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণেই একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এক ধরনের স্থিতিশীলতা এসেছিল এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার মাধ্যমে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয় এবং যেটা পরবর্তীতে একটা ফ্যাসিস্ট রূপ নেয় এবং বাংলাদেশ একটা গণতন্ত্রের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে এক যে ফ্যাসিজম কায়েম হয়, সেইটার আপনি যদি রুট জায়গাগুলো ধরেন, একেবারে শেকড়ের জায়গাগুলো, তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা একটা মৌলিক কারণ আর কি। তো এখন বিচার বিভাগের মাধ্যমে আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসাটা আমাদের গণতন্ত্রের জন্য একটা নতুন অভিযাত্রা আমরা বলতে পারি। কেউ কেউ বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও যে খেলাধুলাটা করেছে সেটা সব দলই করেছে মূলত নানানভাবে। কেউ হয়তো কোনো বিচারকের বয়স বাড়িয়ে দিয়েছে, আর আওয়ামী লীগ তো বাতিলই করে দিয়েছে। সামনের দিনগুলিতে রাজনৈতিক দল সম্ভবত একটা শিক্ষা নিবে। আপনার কি মনে হয়, আদৌ নিবে? এত বড় ঘটনার পরেও এত মানুষের রক্তপাতের মধ্য দিয়ে আমরা যে অর্জন, এইটা যদি আমরা ধরে রাখতে না পারি, রাজনৈতিক দলগুলো যদি অতীতের মতোই ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রচেষ্টা চালায়, জনগণের আস্থার প্রতি আস্থা না রেখে নিজেরা যদি অতীতের মতো অতীতের পথ চলা শুরু করে, তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবেই টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এখানে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠনের একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা আবহ তৈরি হয়েছে, মানুষের মধ্যে ওই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশ তার সামনে। এখন রাজনৈতিক দলগুলোর সামনে একটা পরীক্ষা যে এইটা তারা ধারণ করতে পারবেন কিনা। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলোর বাস্তবায়ন, এটা সামগ্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠবে। শুধু আপনি যদি সংস্কার না করতে পারেন, আপনি যদি ভারসাম্য আনতে না পারেন, পার্লামেন্টকে ফাংশনাল না করতে পারেন, তাহলে আপনি তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আপনি বিবাদ তৈরি হবে। কারণ আস্থা তো তৈরি হবে না। আস্থা তো শুধু ভোটে না, আস্থা সামগ্রিক রাষ্ট্র পরিচালনার উপর সরকার এবং বিরোধী দলের উপর নির্ভর করে। তো রাজনৈতিক দলগুলো যদি এই আস্থা তৈরি করতে না পারে, পরস্পরের প্রতি আস্থা এবং জনগণের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করতে না পারে, তাহলে আমরা আরেকটা ভয়াবহ বিপদের মুখে পড়তে পারি। ফরিদুল হক, এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে আসলো, আলফা সানাম বলছিলেন যে এটা যখন রদ করার কারণে কিন্তু অনেক ধরনের সংকট তৈরি হয় এবং শেষ পর্যন্ত একটা ফেসিস্টের জন্ম হয়। আমরা বিশেষ করে আমরা যারা খুব কাছ থেকে দেখেছি 91, 96 এবং 2001, সেই নির্বাচনগুলো নিয়ে যে যাই বলুক না কেন, ওভারঅল চমৎকার নির্বাচন হয়েছে। আপনার কি মনে হয় যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার বহাল হলো, এতে করে নির্বাচন স্থিতিশীলতা ফিরে আসবে বা একটা সম্ভাবনা তৈরি হলো বা একটা ক্ষেত্র তৈরি হলো? একটা সম্ভাবনা তো তৈরি হয়েছেই, একটা আশা তৈরি হয়েছে। আমরা আসলে দীর্ঘ লড়াই এবং পথ পরিক্রমা এবং অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইসের পরে গিয়ে আসলে আবারও আমাদেরকে সেই পুরনো জায়গাতে যেতে হয়েছে। যেখানে আমাদের এগুনোর কথা। বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি এমন একটা সাপলুডুর খেলা, মানে আপনি এগুতে 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 কখনো কখনো 93-তে চলে গিয়ে সাপে খাইলে আবার আপনি 3-এ চলে আসবেন। এরকম পরিস্থিতি বাংলাদেশে মনে করেন যে স্বাধীনতার পর থেকেই চলতে থাকে। আপনি খেয়াল করে দেখেন, এইবার আমরা গত 1 বছরে যে ডিসকাশন করছি এবং যে ডিবেট করছি,
ডিবেট এবং ডিসকাশনের ভিতরে প্রধানত আমরা রেফারেন্স করতে হয়েছে আমাদের 75 পরবর্তী সময়ে। খেয়াল করেন, তার মানে হচ্ছে 75-এর পরে যেখানে আমরা ছিলাম প্রায় কাইন্ড অফ 24-এর পরে আমরা আসলে সেইখান থেকে আমাদেরকে উদাহরণ খুঁজতে হচ্ছে। তার মানে হচ্ছে যে 72-75-এ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা 75-এর পরে আসলে ওইখান থেকে আমরা বেরোতে না পারার কারণেই আবার কিন্তু ঘুরে আমাদেরকে ওই তিনে চলে যেতে হয়েছে, আবার আমাদেরকে 75 থেকেই রেফারেন্স নিতে হয়েছে। আমি নিজে বহুবার যেহেতু ধরেন দীর্ঘ ডিবেট, বিশেষত রাষ্ট্রের কাঠামো, আইন কানুন, কনস্টিটিউশন, এইগুলো নিয়ে আমাদেরকে প্রচুর ডিবেট করতে হয়েছে এবং এই ডিবেটের ক্ষেত্রে আমি নিজে বহুবার ধরেন মানে জিয়াউর রহমানের টার্মটাকে ধরেন রেফারেন্স করেছি, কারণ বিএনপির বন্ধুদের সাথে এই টার্মসটা মানে ওই সময়টা রেফারেন্স আকারে তর্কের ক্ষেত্রে যখন আমি ব্যবহার করি তখন তাদেরকে একটু ধরেন দমানো সহজ হয়। আমার নিজের এটা ওই জায়গা থেকে আসলে আমি নিজে আসলে ওই টার্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি এই সময়, এবং এর মধ্যে দিয়ে আমার এই উপলব্ধিটা হয়েছে যে আমরা আসলে আবার ওইখানে ফেরত গেছিলাম। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপনি খেয়াল করেন, এটা কিন্তু আমরা 96-এ সেটেল ডাউন করছিলাম যে আমাদের এইখানে পিসফুল পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থাটা নেই। 72-এর যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টে পিসফুল পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থাটা নেই। তো আমাদেরকে অন্য একটা ওয়ে আউট বের করতে হবে, যেটা আপনার কিছুটা আপনার ধরেন একটা এক্সট্রা ওয়ে যেটা আমাদের মূল কনস্টিটিউশনে ছিল না, সেখান থেকে ওয়ে আউট তৈরি করে ওইটা দিয়ে আমরা আসলে এই ব্যবস্থাটুকু অন্তত যাতে করতে পারি। বাকিগুলো নিয়ে কিন্তু আমাদের এত কোনো সমস্যা ছিল না। কেন? কারণ হচ্ছে যে ধরেন আমি যে 72 কিংবা ধরেন একেবারে পুরনো যে কথাটা বলতেছি, কেন? কারণ হচ্ছে যে 72-এর যে সাংবিধানিক বন্দোবস্ত, ওই বন্দোবস্তের ভিতরে বন্দোবস্তটা আসলে এটা ওয়ান ম্যান শো। এই যে একটা ওয়ান ম্যান শো, এবং সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এই ওয়ান ম্যান শো হওয়ার কারণে এই পিসফুল পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থাটা নেই। এইটা হচ্ছে যে আমাদের প্রধান সংকট, আমাদের রাষ্ট্র রাজনীতির প্রধান সংকট। দাঁড়ালোই তো যখন বাকশাল হয়ে গেল তখন তার ক্ষমতা হস্তান্তরের প্রশ্নই আর আসলো না। এবং আপনি খেয়াল করে দেখেন পিসফুল পাওয়ার ট্রান্সফার আমাদের এখানে একবার মাত্র 2001 সাল ছাড়া আর কখনোই হয়নি, পিসফুল ট্রান্সফার হয়নি। সেইখানেও অবশ্য ধরেন অভিযোগ করা হয় যে শেখ হাসিনা সম্ভবত কনফিডেন্ট ছিলেন, তিনি যাকে বসিয়েছেন তিনি তার পক্ষে কাজ করবেন, এই ধরনের একটা কোনো কনফিডেন্স ছিল, অথবা তাদের ভিতরে একটা সেটেলমেন্ট ছিল আন্ডার টেবিল, যে সেটেলমেন্টগুলো জনগণ দেখতে পায় না বড় দুই পার্টির মধ্যে, যে ঠিক আছে যে 2001-এ একটা বড় বিজয় হয়েছিল, তাকে অ্যাভয়েড করাও কঠিন ছিল। হ্যাঁ, না একটা আমরা যেটা শুনি যে পর্দার অন্তরালে একটা সেটেলমেন্ট ছিল যে ঠিক আছে আমরা অন্তত ইলেকশনটা ম্যানিপুলেট করব না, আমরা প্রত্যেকেই পাওয়ার ট্রান্সফারটা আমরা ঠিকঠাক করবো, ভেতরে আমরা যা দুর্নীতি করে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, আমার কাছে আমি যতটুকু জানি আর কি। তো ওই জায়গা থেকে ধরেন আবার 96-এ আমরা ধরেন এখন আলাপ করতে হচ্ছে, কিন্তু আমরা অথচ আসি আমরা 2025, এর ভেতরে কিন্তু লম্বা পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। এখানে আপনার ধরেন লগি বৈঠা হয়েছে, এখানে 111 এসছে, আপনার ধরেন এইখানে 15 সংশোধনী করা হয়েছে, 13 সংশোধনী বাতিল করে, এরপরে আমরা লম্বা ফ্যাসিবাদ, গুম খুন, টাকা পাচার, এবং সর্বশেষ জুলাই আমাদের উপরে যে জুলুম করা হলো, এর বাইরেও যত জুলুম আমাদের উপরে হয়েছে, সব কিছু অ্যাজ ইফ ধরেন সব কিছু আমাদেরকে আবার 96-এ ফেরত নিয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের পরে যে আলাপটা অন্তত মনে হচ্ছে। তো আমরা যেটা বারবার যে আর্গুমেন্ট করেছি যে এইটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওই যে রাষ্ট্রের 72-এর যে বন্দোবস্তের মধ্যে যে ওয়ান ম্যান শো, ওইটাকে আসলে করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওইটাকে ব্যালেন্স করার জন্যই আসলে জুলাই চার্টারের আলাপ। ওই আলাপটাকে যদি আপনি ধরেন যত বেশি পাওয়ারকে আপনি ব্যালেন্স করতে পারবেন তত বেশি ওয়ান ম্যান শোটা কমে আসবে। কমে আসলেই তখন আসলে পাওয়ার ট্রান্সফারটা ইজি হবে এবং একটা ডেমোক্রেটিক প্রসেসে আপনি হাঁটা শুরু করবেন। তো এখন আমাদের সামনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মানে আমাদের সামনে যে আশঙ্কা, ধরেন মানে আমি তর্কের খাতিরে ধরে নেই বাংলাদেশের বাজারের যে অবস্থা, বাজার শব্দটা বললাম সচেতনভাবে, কোট আনকোট বাজারের যে অবস্থা, বাজারের অবস্থাতে মনে হচ্ছে যে আগামী নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের জায়গাতে যে জায়গাটাতে আশঙ্কার হচ্ছে বিএনপির ইতিহাসে বিএনপি যতবার ক্ষমতায় ছিল আপনি খেয়াল করে দেখেন তাদের কিন্তু কোনো পিসফুল পাওয়ার ট্রান্সফারের হিস্ট্রি নাই। বরঞ্চ 2004-এ তারা যেটা করেছিলেন চতুর্দশ সংশোধনী করে তারাই কিন্তু এই সংকটটা শুরু করছিলেন। এই যে ক্যারটেকার যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করার চেষ্টাটা তারাই প্রথম করেন। সেটা হচ্ছে বিচারপতিদের বয়স, বিচারপতি হাসানের বয়স বাড়িয়ে দেয়, KM হাসানের বয়স বাড়িয়ে দেয়, তারপরে কিন্তু সংকটটা শুরু হয়। এবং ওই সময় যে নির্বাচন কমিশন ছিল, আমি নিজে ধরেন তখন ছাত্র অবস্থা ওই আন্দোলনের মধ্যে ধরেন ছিলাম, আমরা ওই যে জকরিয়া কমিশনের বিরুদ্ধে ধরেন আমরা তখন আন্দোলন করতেছি, ওই আন্দোলনও ব্যাপক আন্দোলন হয়েছে। এবং ধরেন
ওই সময় ধরেন আমরা জানি যে পুরো ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করা হয়েছে, কয়েক কোটি নাকি ভোটার করা হয়েছিল, এই ধরনের অনেকগুলো কথা বাজারে ছিল। এবং এইটা আবার এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি এটা বলে রাখি অন রেকর্ড, কারণ এটা হয়তো বা ভবিষ্যতে এটা রেকর্ডে থাকবে। সেটা হচ্ছে যে যেই জাকারিয়া কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, জাকারিয়া মারা গেছেন, কিন্তু মোহাম্মদ জাকারিয়া যিনি নির্বাচন কমিশনের তখন ভারপ্রাপ্ত সচিব ছিলেন, উনি কিন্তু জীবিত। এবং এইবার নির্বাচন কমিশনের সাথে মানে দলগুলো যে ডিলিংস করে এটার জন্য তো একটা কমিটি হয়, কমিটিতে অফিসিয়ালি না থাকলে অন্তত একটা মিটিংয়ে আমি ওনাকে দেখেছি, উনি নির্বাচন কমিশনের সাথে বিএনপির পক্ষে মিটিংয়ে ছিলেন। তার মানে ওই যে 20 বছর আগের যে আন্দোলনের যৌক্তিকতা কিন্তু বিএনপি একরকম মানে করলো, প্রমাণ করলো যে মোহাম্মদ জাকারিয়া তাদের লোক। এটা একটা ধরেন ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এইবার একটা ইন্টারেস্টিং জিনিস, গত 2-3 দিন আগে বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে যে আমরা জানি যে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হন ডিসিরা, কিন্তু ওনারা দাবি করছেন না নির্বাচনের কর্মকর্তারা রিটার্নিং অফিসার হবেন। তো নির্বাচনের কর্মকর্তারা যেই গ্রেডের কর্মকর্তারা হবেন, না যেই গ্রেডের কর্মকর্তারা হবেন এই গ্রেডের অফিসারদের বেশিরভাগেরই নিয়োগ হয়েছে 2004 থেকে 2006 এর মধ্যে। সো এইখানেও একটা ধরেন মনে করেন যে আর একটা বড় গল্প তৈরি হচ্ছে। সো এইখানে একটা আশঙ্কা আছে যে যেহেতু তাদের এরকম রেকর্ড নাই, তারা পিসফুল ট্রান্সফার করে না, বরঞ্চ তারা ম্যানিপুলেশন করার চেষ্টা করেছে অন্তত দুইভাবে, সাংবিধানিকভাবে এবং নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করার মধ্যে দিয়ে। ভবিষ্যতে তারা আসলে কি করবে এটা আমাদের জন্য একটা টেনশনের ব্যাপার। আমি মনে করি যে বিরোধী দলগুলো মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিরোধী দল এখনই তো আর আমি তাকে সরকারি দল বলতে রাজি না, কারণ নির্বাচন হবে, তাকে তো পাশ করে আসতে হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির বাইরে যারা আছে, ইভেন বিএনপির সাথে এলাই যারা, তাদেরও উচিত হবে এই বিষয়টাকে বিএনপি যাতে আবারও ম্যানিপুলেট করে আবারও আমাদেরকে একটা ভবিষ্যৎ ফ্যাসিবাদের পাটাতন যাতে তৈরি করে না দেয়, সেই জায়গাতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে গণতান্ত্রিকভাবে, এটা আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফা জানাম, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। একটু রাজনীতিতে আসি এবং ফরিদুল হকদের রাজনীতিতে। এনসিপি 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন এনসিপি অফিসে মনোনয়নপত্র কিনতে ভিড় হচ্ছে। আমি নিজেও একদিন ঢুকতে পারিনি, এত ভিড়। এই দলটি নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে নিঃসন্দেহে। আলফা জানাম, এই যে এনসিপির 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা আমি ইতিবাচকভাবে দেখি, কারণ যদি একটা রাজনৈতিক দলের গ্রপটা ওইভাবেই হওয়া উচিত যে তারা কত বেশি জনগণের কাছাকাছি যেতে পারবে, 300 আসনে কত বেশি আসনে বিজয়ী হবে, এই টার্গেটের চেয়ে কত বেশি লোক, কত বেশি নেতা তারা তৈরি করতে পারবে, কত বেশি আসনে প্রার্থী দিয়ে মানুষের সাথে কানেক্ট হতে পারবে। কারণ এটা তো একেবারেই নতুন রাজনৈতিক দল, 1, 2 হচ্ছে তার সবাই বলতে গেলে তরুণ, ফলে তাদের সামনে একটা অনেক বড় দীর্ঘ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ফলে তার রাজনৈতিক যে ওরিয়েন্টেশন বা তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, তার রাজনৈতিক ম্যানিফেস্টো, তার যে বক্তব্য, এগুলো জনগণের কাছে পৌঁছানোর বিরাট একটা সুযোগ। এই নির্বাচন হচ্ছে তার প্রধানতম সুযোগ মানুষের কাছাকাছি যাওয়ার। এইটা যদি এনসিপি যদি 300 আসনে প্রার্থী দিয়ে তার প্রার্থীদেরকে জনগণের কাছে নিয়ে যায়, তাহলে এটা ভবিষ্যৎ রাজনীতির একটা বড় ক্ষেত্র তৈরি করবে এবং জনগণের সাথে তাদের যে মিথস্ক্রিয়া হবে, তাদের পলিটিক্যাল পার্টিকে বোঝানোর সক্ষমতা বাড়বে। এখানে এনসিপির উচিত হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে কত আসনে বিজয়ী হব এইটা না চিন্তা করে কত বেশি মানুষের কাছে যেতে পারবো, সেইটাই তাদের কৌশল হওয়া উচিত। কিন্তু কোনো আসনে বিজয়ী না হলে সেটা কি এনসিপির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে? না, নেতিবাচক এই মানসিকতাই তো এই যে ভেঙে আসতে হবে। এই যে বিএনপির যে সমালোচনাগুলো হচ্ছে যে কেন সমস্যাগুলো হয়, যেমন ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটা যে তৈরি হয়েছিল মাগুরার উপনির্বাচন নিয়ে, মাগুরার উপনির্বাচনে বিএনপি হারলেও কোনো সমস্যা হতো না, কোনো কিছুই ছিল না, কারণ তাদের মেজরিটি ছিল সংসদে। এটা উপনির্বাচন ছিল আর কি। সেখানে তারা
এই উপনির্বাচনের এই জটিলতাটা তৈরি করেছিল বা ভোট কারচুপির যে অভিযোগটা উঠেছিল জাস্ট তার ক্ষমতা দেখানো যে না আমরা হেরে বিজয়ী হয়ে কোনো উপনির্বাচনে হারতে চাই না, তাহলে পাবলিক পারসেপশন এইরকম হবে বা মানুষ মনে করবে যে বিএনপি দুর্বল হয়ে গেছে। এই যে পারসেপশন, এখান থেকে রাজনৈতিক এগুলো জনগণকে আসলেই বিএনপিকে ওই সময় দুর্বল ভাবতো আমার মনে হয় না, কিন্তু তাদের মনের মধ্যে তৈরি হয়েছিল যে আমরা এই জনগণের কাছে দুর্বল হিসাবে, দুর্বল সরকার হিসাবে চিহ্নিত হব। ঠিক একই রকমভাবে আমরা একটু উল্টা করে যদি ভাবি যে এনসিপি ধরেন কোনো আসন পাইল না, কিন্তু এনসিপি জনগণের কাছাকাছি যেতে হলো, তার বক্তব্য নিয়ে যেতে পারলো এবং তার ভবিষ্যৎ রাজনীতি তৈরি করতে পারলো। তো সেইটা তো তার ক্ষেত্র তৈরি করে দেবে। আর পাবে না আসন এটাও তো বলা যায় না। আপনি তো ভোট হলেই না আপনি বুঝতে পারবেন যে জনগণ আপনার বক্তব্য গ্রহণ করছে কিনা। তো আমি মনে করি যে এনসিপি যদি এই সিদ্ধান্ত নেয় সেটাই অনেক বেশি তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে। ফরিদুল হক, এনসিপির বয়স 1 বছরের কম এবং ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে যে সময়টাতে, তখন কিন্তু 1 বছর পূর্ণ হবে না। 300 আসনে প্রার্থী দেওয়ার মতো শক্তি কোথায় পেলেন, একটা প্রশ্ন। কেউ কেউ বলছেন যে 300 আসনে প্রচারণা চালানো এটা একটা রাজনৈতিক দুঃসাহস। আপনাদের এই তৎপরতার বাস্তবতা কি আদৌ আছে, নাকি দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার একটা মুখ্যম কৌশল হিসাবে আপনারা ফেব্রুয়ারি নির্বাচনকে বেছে নিয়েছেন? প্রথমত হচ্ছে যে সাহস, দুঃসাহস, তারুণ্যের তো ধরেন একটা দুঃসাহস থাকে। সো আমাদের যেহেতু তারুণ্য নির্ভর দল, সো আমরা ধরেন যেটাকে আপাত দৃষ্টিতে ধরেন দুঃসাহসী মনে হয়, আমাদের কাছে অনেক সময় এটা স্বাভাবিক মনে হয় যে না এটাই তো হওয়ার উচিত। সো এইটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি কৌশলের কথা বললেন, আমি মনে করি এটা কৌশল না, আমাদের আসলে একটা নীতিগত জায়গায় এটা। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনী রাজনীতি, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে নির্বাচনী রাজনীতি, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু আবার অনেক মিল আছে। তো সেই জায়গাটা যেটা প্রধানত যে জায়গাটা বাংলাদেশের নির্বাচনী রাজনীতি বলতে যেটা মনে করা হয় সেটা হচ্ছে যে আপনার অনেক পেশি শক্তি থাকা লাগবে, প্রচুর টাকা পয়সা আপনি খরচ করতে পারবেন, এবং হচ্ছে যে প্রচুর ধরেন ম্যানিপুলেশন করার আপনার ধরেন মেকানিজম করার দক্ষতা আপনার থাকা লাগবে, দেন আপনি ইলেকশনে উইন করবেন। দক্ষতা না বলে শক্তি বলি, শক্তি। তো এইখানে খেয়াল করেন এই পুরো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে জনগণ কিন্তু নাই, একদম জনগণ উধাও। কিন্তু নির্বাচন তো আসলে হওয়ার কথা হচ্ছে জনগণের চূড়ান্ত রায়ের মানে ক্ষেত্রটা হওয়া উচিত। নির্বাচনে জনগণই মূল উপাদান, মূল ফ্যাক্টর হওয়ার কথা। তার মানে হচ্ছে যে এইটা থেকে আমরা বাংলাদেশকে সরিয়ে অন্য জায়গায় নিতে পেরেছে আমাদের পুরনো রাজনীতিবিদরা। তো আমাদের আসলে প্রধান লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের মানুষকে ওই পাওয়ার আসলে তার কাছে ফিরিয়ে দেওয়া, ওই পাওয়ার তাকে অনুধাবন করানো যে আপনি হচ্ছে এটার মূল ফ্যাক্টর। ভোটটা যদি আপনি ঠিকমতো দেন তাহলে বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে। এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে প্রধানত তাকে নিয়ে যাওয়া। এবং নির্বাচন করতে গেলে টাকা পয়সা, পেশি শক্তি এবং এই যে ধরেন ম্যানিপুলেশন করার যে শক্তি, এই শক্তির দরকার নেই। এটা ছাড়াই আসলে নির্বাচন করে মানে ভালো করা সম্ভব, জনগণের কাছে যাওয়া সম্ভব। এটা আমাদের একটা প্রধান লক্ষ্য। সেই কারণে আমরা কিন্তু ধরেন একদম মনে করেন যে সাধারণের জন্য ওপেন করে দিয়েছি। আমাদের যারা মানে মনোনয়ন চেয়েছেন, আমি নিজেও একটা আসনের জন্য মনোনয়ন চেয়েছি, আমি নিজেকে দিয়েই বলি আমরা কেউই ওই অর্থে বাংলাদেশের বড় লেগেসিওয়ালা পলিটিক্যাল ফ্যামিলির সন্তান নই, আমাদের বাবাদের বিরাট বড় বড় বিজনেস নাই, কিংবা আমরা কেউ বিরাট বিরাট জায়গা থেকে ধরেন বিরাট বিরাট লেগেসি নিয়ে এসে আসলে এই রাজনীতি করতে আসি না। আমরা প্রায় প্রত্যেকেই আমরা হচ্ছে সাধারণ ঘরের সন্তান, আমরা সাধারণ পর্যায়ে জীবনযাপন করি, এখনও করতেছি, এবং আমরা আসলে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা মনে করি যে এই দেশের যে সাধারণ জনগণ, যেই জনগণ কখনোই এই সিস্টেমের হিস্সা হইতে পারে না। এই যে সেটেলমেন্ট ছিল, এই সেটেলমেন্টের হিস্সা এই জনগণ না। আপনি খেয়াল করেন সেটেলমেন্টের মধ্যে জনগণ না, আমি একটু আগেই বললাম। আমরা আসলে সেটেলমেন্টের মধ্যে জনগণের যে হিস্সা আছে, সেই হিস্সাটা তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রধান জায়গা। সো সেই জায়গা থেকে এটা কৌশল না, আমি মনে করি আমাদের এটা নীতিগত জায়গা যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এই আইডিয়াটা নিয়ে যেতে হবে। এবং আমি নিজে ধরেন আমি যদি আমি নির্বাচনে দল আমাকে মনোনীত করে, আমি ক্যাম্পেইনে গিয়ে বলবো যে ভাই আমি আপনাদের মতো একজন মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, পেশি শক্তি নেই, আমার কাছে কোনো মেকানিজম করার ক্ষমতা নেই, আপনারা হচ্ছেন শক্তি। আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, জাস্ট ভোট ফর মি অ্যান্ড আমাকে দোয়া করেন, দ্যাটস ইট। আমি মনে করি যে এতটুকু হলেই সাধারণ রাখতে পারলেই বাংলাদেশের আরেকটা বিষয় হলো যে আপনাদের নমিনেশন যারা কিনছে, আমি নিজে শুনেছি নয় দেখেছি, সেটা হলো যে আমি আপনাদের অফিসে গিয়ে অনেকক্ষণ নিচে অবস্থান করছিলাম দেখার জন্য।
সেটি হলো যে আমি দেখেছি অনেকেই যারা আপনাদের দলের সঙ্গে নয়, এটা একটা দিক। আরেকটা দিক হলো অনেকে সিনিয়র লোকজনও রয়েছে, সব তরুণ নয়। আপনি আমাদের চিত্রটা একটু মানে স্পষ্ট করবেন দর্শকদের জন্য। এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমাদের প্রায় ১,৫০০-এর উপরে মনোনয়ন ফর্ম আমরা বিতরণ করেছি। এর ভিতরে মোস্ট অফ দ্য হচ্ছে ইয়াং, বেশ কিছু সিনিয়র পার্সন আছে, ওই অর্থে সিনিয়র পার্সন, আবার ধরেন রাজনীতির অর্থে খুব একটা সিনিয়র না, তত বয়সও না, তত বয়সে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে সিনিয়র কিছু মানুষজন আছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আছে। একটা উল্লেখযোগ্য সংখ্যক নারীরা আবেদন করেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে অল্প কিছু মানুষের, কিন্তু তারা আসলে পুরনো রাজনৈতিক সিস্টেমের কাছে তারা আসলে মানে বিরক্ত, তারা আসলে একটা নতুন রাজনৈতিক সিস্টেম চায়, সেই জায়গা থেকে তারা এসছেন। এবং আমাদের দলের সদস্য নয়, দল মানে দলের কোনো কমিটিতে নাই, দলের সমর্থক, এইরকম অনেক মানুষ এই নিয়েছে। এবং আগামীকালকে থেকে আমাদের মনোনয়ন বোর্ড, প্রাথমিক যাচাই বোর্ড শুরু হচ্ছে 10টা বিভাগে। আমি নিজেও একটা বিভাগকে লিড করতেছি, খুলনা বিভাগে। তো সেইখানে ধরেন আমার কাছে যেটা মনে হয়েছে, এইটা আসলে এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে আমার নিজের কথা না, এই কথাগুলো আমি আসলে মাঠ থেকে যেটা পেয়েছি, মানুষের যে উপলব্ধি, এই উপলব্ধির কথাগুলোই আমি আমার ভাষায় প্রকাশ করলাম। এই উপলব্ধিটা আমার না, এটা আসলে মানুষের উপলব্ধি। মানুষ চায় যে এইভাবে একটা নতুন সিস্টেম আসুক, নতুন রাজনীতি আসুক। আলবাজ আনাম, আমাদের দেশে নির্বাচনী জোট বা সমঝোতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো এটা গুরুত্ব কিন্তু কমে গেছে এমন নয়, বরঞ্চ আমরা দেখছি বিএনপি বা জামাত দুজনেই কে কত বেশি নির্বাচনের জোটকে শক্তিশালী করতে পারে অথবা সমঝোতা করতে পারে তার জন্য উঠে পড়ে কাজ করছে। কেউ কেউ বলছেন যে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যে নির্বাচনের জোট বা সমঝোতার বিষয়ে এনসিপি চালে ভুল করেছে। তারা প্রথমে ঘোষণা দিয়েছে জামাতের সঙ্গে তাদের নির্বাচনের জোট বা সমঝোতা হবে না। এই সুযোগটি নিয়েছে বিএনপি, যার কারণে কেউ কেউ মনে করেন বিএনপি রীতিমতো এনসিপি নিয়ে খেলেছে। আপনি গণমাধ্যম কর্মী, নানান রাজনৈতিক বিষয়ে লেখেন এবং জানার চেষ্টা করেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে যে আসলে এনসিপিতে মানে মোটা দাগে কি ধরনের ভেতরের সংকট আছে এটা একটা বোঝা দরকার। যে এনসিপি কি ক্ষমতার কাছাকাছি থাকতে চায় না নিজের রাজনীতিটা দাঁড় করাতে চায়? আমার ধারণা এটা নিয়ে এনসিপির ভিতরে একটা ডিবেট থাকার কথা বা আছে বলে আমি যতদূর জানি। তো যদি এনসিপি ক্ষমতার কাছাকাছি যেতে চায় তাহলে আমরা পারসেপশন যে বিএনপি হয়তো ক্ষমতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, যদিও ভোট না হলে আপনি বলতে পারেন না যে বিএনপি আসবে, কিন্তু তার পলিটিক্যাল পার্টির ইনফ্রাস্ট্রাকচার, অতীতের ভোট, তার পপুলার সাপোর্ট, এগুলো ধরে মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতার কাছাকাছি অবস্থান করে। তাহলে এনসিপি কি ক্ষমতার রাজনীতি করলে বিএনপির সাথে যাওয়াটা খুব স্বাভাবিক, এটা মনে হয়। আবার জামাত ইসলামের যে বড় ফ্যাক্টর হিসাবে রাজনীতিতে আবির্ভূত হচ্ছে এবং জামাতের পপুলারিটি যেগুলো এই পর্যন্ত সার্ভে টার্ভে আসছে তাতে বিএনপির সাথে তাদের গ্যাপ অনেক কম, মানে জনসমর্থন, যেটা একটু অবিশ্বাস্য অনেকের কাছে মনে হয়, কিন্তু এটা স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। আর যদি এনসিপি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল গড়ে উঠছে, এনসিপির প্রতি কিন্তু এটা সত্য যে সাধারণ মানুষের একটা বিশেষ দৃষ্টি আছে। শুধু ধর বাংলাদেশে তো এই যে এরশাদের পতনের পর বহু রাজনৈতিক দল তৈরি হচ্ছে, কিন্তু মানুষের দৃষ্টিতে থাকা। আমি এখানে একটা জিনিস আপনাকে যোগ করতে চাই, সেটা হলো এনসিপির নাম সবাই জানে, এমনকি খুব একেবারে সম্প্রতি তারা প্রতীক পেয়েছে, সে প্রতীকটি কিন্তু পরিচিত হয়ে গেছে। অবশ্যই শুধু প্রতীক না, তাদের তো ধরেন যে মানুষের আগ্রহের কারণে, হ্যাঁ, ওই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ফেসগুলো তো মানুষের চেনা ফেস, তাই না? তো এই যে এটা কিন্তু একটা রাজনৈতিক দলের বড় অ্যাডভান্টেজ যে একটা রাজনৈতিক দল তৈরি হওয়ার পরেই তার ফার্স্ট ইয়ারের লিডারশিপকে সবাই চেনে। হ্যাঁ, এটা একটা, তার নাম সবাই জানে। এখন এনসিপি যদি পাওয়ারের কাছাকাছি থাকতে চায় তাহলে ওই দলের রাজনীতির গতিপথ একরকম হবে, আর যদি এনসিপি স্ট্রাগলের মধ্য দিয়ে তার রাজনীতিটা দাঁড় করাতে চায় তার চিত্রটা ভিন্ন রকম হবে। আরেকটা হলো আমাদের যে নতুন যে সংশোধনী আসছে, যে মানে পার্লামেন্টের যে 2টা কক্ষের ব্যবস্থা হচ্ছে, যেটা ইমপ্লিমেন্ট যদি হয় তাহলে এনসিপি যদি পপুলার ভোট পায়, ধরা যাক আসন ভিত্তিক ইয়াতে কম হলো, মানে একটা কনস্টিটিউয়েন্সির মধ্যে যে তার ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্টর কাজ করে,
কিন্তু আপনি পপুলার, এই যে পাবলিক আপনাকে চেনে, হুম। আপনার প্রতীক চেনে, আপনার ফেস চেনে, একটা বড় ভোট আসে, তারা যদি পার্লামেন্টের আপার হাউসে একটা 5% ভোট পেলে তো অনেক তারা আসন তো কিছু পাবে। আসন পাবে। তার মানে তারা রাষ্ট্রে একটা কন্ট্রিবিউট করার বা তাদের বক্তব্য তা তুলে ধরার সুযোগ পাবে। জি, অতএব এনসিপি এখন কি করবে, এটা তার নেতারা ইন্টারনাল যদি কোনো জি, মানে কনফ্লিক্ট থাকে বা চিন্তা থাকে, আমি কনফ্লিক্ট বলতে জি। চাই না, যে রাজনৈতিক ডিবেট থাকে যে জি। আমরা পাওয়ারের সাথে থাকবো না ইন্ডিপেন্ডেন্ট পার্টি হিসাবে জি। এটাকে দাঁড় করাবো, এটা এনসিপির জন্য একটা চ্যালেঞ্জও বটে। জি। ফরিদুল হক, এনসিপি নিয়ে কিছু কথা বললেন আলফাজ আনাম। আমারও প্রশ্ন একই ধরনের, যে এনসিপি কি তার স্বাতন্ত্র্য নিয়েই থাকবে, না ক্ষমতা কাছাকাছি যাওয়ার জন্য মরিয়া হবে? জি, ভাই যেটা বললেন এটা বেশ উনি কাছাকাছি ধরনের অ্যানালাইসিস দিয়েছেন। এটা সত্য, আমি মেনে নিচ্ছি আমাদের মধ্যে আসলে এই ধরনের কি বলে যে ডিবেট আছে, বিভেদ নেই, এবং এই ডিবেটটা আসলে একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসির জন্য একটা সৌন্দর্য এটা আছে, এবং দুইভাবেই আসলে ভাবা হচ্ছে। তবে আমরা প্রধানত আমরা না, আমার যেটা- আপনাদের একজন নেতা এই অনুষ্ঠানে বলেছিলেন যে 90% লোক হলো স্বতন্ত্রভাবে থাকার জন্য। ওইটাই আমি বলছি প্রধানত জি। যেটা সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি আমাদের কেন আসলে আমি এটা তো অলরেডি আপনি বলে দিয়েছেন, কিন্তু কেন মনে করি ওই জায়গাটা জি, জি। গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে এনসিপির স্টেপ, মানে ধরেন এখন নেক্সট যে নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু কোনো সাধারণ নির্বাচন নয়। না, মোটেই না। এইটা প্রথমত হচ্ছে যে এইটা একটা সরকার বদলের নির্বাচন না, কিংবা সরকার পতনের সময় জন্য কিন্তু অনেক সময় আমাদের নির্বাচনে যেতে হয়েছে, হুম, হুম, হুম। এর ইতিহাসে আছে। সরকার পতনের নির্বাচনও না, এইটা আসলে একটা রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন কিংবা রাষ্ট্র সংস্কারের নির্বাচন। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে গণভোটটা হবে, গণভোটের মধ্য দিয়ে পরবর্তী যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা সংবিধান সংস্কারের ম্যান্ডেট পাবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ। তার মানে ওইটা একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, যেটা অলরেডি জি, আদেশে জি। উল্লেখ করা হয়েছে। হুম। তার মানে পাশাপাশি এটা কিন্তু একটা সংবিধান সংস্কারেরও নির্বাচন। হ্যাঁ, দুই ধরনের নিঃসন্দেহে। একটা ইয়াস। সো এটা একটা ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন। আমরা গত 1 বছরের রাজনৈতিক পথ চলায় যেটা বুঝতে পেরেছি, এনসিপি কোন প্রশ্নে কোথায় কি রাজনৈতিকভাবে অবস্থান নিচ্ছে। এনসিপির এই অবস্থান জাতীয় রাজনীতির পোলারাইজেশন এবং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে একটা বড় রকম প্রভাবকের ভূমিকা পালন করেছে। সো এনসিপির জন্য এটা খুবই জরুরি এবং ঐতিহাসিক কর্তব্য, আমরা এটা চিহ্নিত করতে পারছি যে আগামী দিনের রাজনীতি, ধরেন বাংলাদেশে এই যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না, থাকবে কি থাকবে না, এই প্রশ্ন, আমরা জুলাই চার্টারে যা যা আমরা এখানে একমত হয়েছি সেগুলো আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো কি না পারবো, এটার প্রশ্ন, বাংলাদেশ আদৌ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারবে কিনা এই প্রশ্ন, জুলাই গণহত্যাকারীদের বিচারের প্রশ্ন আছে, এর আগে অপরাপর যত অপরাধ হয়েছে সেই অপরাধগুলোর বিচারের প্রশ্ন আছে, নেক্সট গভর্নমেন্ট এসে আবার একটা পুরনো বন্দোবস্তের মধ্যে বাংলাদেশকে লুটপাট গুমখুনের রাজত্ব কায়েম করবে কিনা সেটার প্রশ্ন আছে। জি। এই সবগুলো প্রশ্নে আসলে এনসিপিকে একটা প্রভাবকের ভূমিকা পালন করতে পারে তার রাজনৈতিক স্টেপিং এর মাধ্যমে। এনসিপি রাজনৈতিকভাবে যত বেশি ধরেন এখানে প্রভাবক হয়ে উঠবে, তত বেশি এনসিপি এই জায়গাগুলোতে ভূমিকা রাখতে প্রভাবক পারে। তখনই হবে সেই যদি তারা জায়গাতে স্বতন্ত্র যদি থাকে। তারা স্বতন্ত্র থাকতে পারে, জি। এইটাই আসলে আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। সো এটাই আমাদের মধ্যে প্রধান মানে ধরনটা আপনি জি। এটা বলতে পারেন। জি, প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফাজ আনাম, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। একটু অন্য প্রসঙ্গে যাই।
আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হলো তারা মনেই করে না তাদের কোনো ভুলভ্রান্তি আছে, তাদের মধ্যে মনস্তাপ নেই, অনুশোচনা নেই, ফলে তাদের বিরুদ্ধে আমাদের এই সমাজের একটা বড় অংশের কিন্তু ক্ষোভ বাড়ছে, বিশেষ করে তরুণদের। কারণ তরুণরা খুব কাছ থেকে দেখেছে যে আওয়ামী লীগ কী করেছে, কিন্তু তাদের মনস্তাপ নেই। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, হাসিনার সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হবে বা শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে, এই সব বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ চলছে। আলবাজ আনাম, আপনি কি মনে করেন? দেখেন, আওয়ামী লীগের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে আর কি। আওয়ামী লীগ, এই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদান আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় যে আওয়ামী লীগের ব্যর্থতা এবং ক্ষমতা আঁকড়ে ধরা, জনমতকে তোয়াক্কা না করা, এইটা আওয়ামী লীগের রাজনৈতিক আপনার বলবো যে নেতাকর্মীদের এবং রাজনৈতিক শিক্ষা, একটা পলিটিক্যাল পার্টির এক ধরনের টিচিং থাকে, রাজনৈতিক শিক্ষার মধ্যে এক ধরনের ফ্যাসিজমের বীজ লুকিয়ে আছে আওয়ামী লীগ। এবং এইটা দেখবেন যে আওয়ামী লীগের নেতারা এই পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা বাকশালকে ডিফেন্ড করে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে তারা বলে নাই যে বাকশাল তাদের ঠিক হয় নাই, এই কথাটা আপনি আওয়ামী লীগের মুখে শুনবেন না। অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রই হচ্ছে একটা ওয়ান পার্টি সিস্টেম। এর একটা কারণ হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন যে তৈরি করছে শুরুর থেকেই, আপনি দেখবেন যে সেখানে এক ধরনের আপনার ওই সময় সোভিয়েত ইউনিয়নের রাজনীতির প্রতি আকৃষ্ট থাকা গুপ্ত বাম যারা, ওই সময়ও লেফটরা আওয়ামী লীগের ভিতরে ছিল, তাদের রাজনৈতিক একটা আপনি বলবো একটা দর্শন তারা তৈরি করছিল। তাজউদ্দিন আহমেদ বলেন, এই সময় এবং ভিতরে যে রাজনৈতিক কাঠামো তৈরি করার ক্ষেত্রে, রাজনৈতিক দর্শন তৈরি করার ক্ষেত্রে এই সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব তাদের মধ্যে ছিল। আর কালচারালি ছিল ইন্ডিয়া, আর কালচারালি তো সিপিবি ছিল। অর্থাৎ আওয়ামী লীগ একটা লেফট ওরিয়েন্টেড ফ্যাসিস্ট পার্টি ছিল, কিন্তু তার এক ধরনের লিবারেল ক্যারেক্টার তারা দাঁড় করাছে, যেহেতু সমাজের এলিট ক্লাস, এই রামেন্দ্রিক এলিট ক্লাস তাদের প্রতি মোহিত থাকতো আর কি। এই জন্য ফ্যাসিজমটা দুইভাবে এই আমাদের সমাজে আওয়ামী লীগের ফ্যাসিজমটা একটা কালচারাল জায়গা আর একটা পলিটিক্যাল জায়গা। এইটাই আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি তৈরি করতো। আপনি জানেন যে এলিট ক্লাসের সাপোর্ট পাইলে, ব্যবসায়ীদের সাপোর্ট, দেখবেন যে আপনি খেয়াল করেন যে দ্রুত অলিগার্ক তৈরি হয়। এই অলিগার্ক যে এই সময় তৈরি হয়েছে তা না, ওই 72-75 অলিগার্ক ছিল, তাদের ওই তো টাকার পরিমাণটা কম ছিল। এই জন্য আওয়ামী লীগের কোনো পরিবর্তন হবে না এবং গণতন্ত্রের না ভবিষ্যৎ হচ্ছে। দেখেন, মানুষ তো একটা রাজনৈতিক জীব আপনি বলতে পারেন। প্রত্যেক মানুষেরই একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে এক্সিস্ট না করে, তার এই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা নতুন রাজনীতি বেছে নেবে, এটা খুব স্বাভাবিক। এবং আপনি খেয়াল করেন যে 1 বছর শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর মানুষ যেটা ভেবেছিল যে না জানি কত বিক্ষোভ, সহিংসতা, কিছুই হবে না, হতাশা না। আওয়ামী লীগের 2 ধরনের লোক আছে। প্রথম হলো আপনার ইন্টার লিডারশিপ পালায় গেছে। আপনি খেয়াল করেন, একটা ওয়ার্ড কমিশনার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বাংলাদেশে নিপীড়নমূলক শেখ হাসিনার 1.5 দশকের শাসনে আরো লোককে ফাঁসি দেওয়া হয়নি। অন্য রাজনৈতিক দলের নেতাদের, বিএনপি জামাতের রাজনৈতিক দলের, তাদের তো বিদেশে থাকার সুযোগ ছিল। অনেকে বিদেশ থেকে আসছে, এদেশে আসে বিচারের মুখোমুখি হয়েছে, ফাঁসি হচ্ছে। হ্যাঁ, এটা তাদের জন্য বিশাল ক্ষতির ব্যাপার হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন, আওয়ামী লীগ বরাবর বিএনপি জামাতকে বলতো পাকিস্তানপন্থী না। আপনি কি দেখাতে পারবেন আওয়ামী লীগের 15 বছরে বিএনপি বা জামাতের কোনো লোক পাকিস্তানে ছিল পালায়া? তাদের যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগ যে অ্যাবসলিউটলি একটা ভারতপন্থী দল, তার প্রমাণ হচ্ছে তার এন্টার লিডারশিপ ভারতে যায় আশ্রয়। জি, ফরিদুল হক, আওয়ামী লীগের পুনর্বাসনের বা তাদের ফিরে আসার সবচেয়ে সংকট বা সমস্যা বলে যারা মনে করেন, সেই ধরনের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তরুণরাই হলো সবচেয়ে সংকট আওয়ামী লীগের জন্য। কারণ এই তরুণরা মাঠে ময়দানে থেকেছে, দেখেছে এবং বুঝতে পেরেছে আওয়ামী লীগটা কী ধরনের দল। এই তরুণদের কারণেই এই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন খুবই কঠিন। আপনার কি মনে হয়?
গত 19শে নভেম্বর টাইমস অফ ইন্ডিয়াতে বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশনার ছিলেন ভিনা সিকরি, জি জি উনি একটা আর্টিকেল লিখেছেন। আর্টিকেলটার শিরোনামটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, আমি একটু এটা পড়ি। জি সেটা হচ্ছে হোয়াই হাসিনাস ডেথ সেন্টেন্স ইজ এ ডেথ সেন্টেন্স ফর বাংলাদেশ ডেমোক্রেসি। খুবই ইন্টারেস্টিং। মানে হাসিনার ডেথ সেন্টেন্স হচ্ছে ভিনা সিকরিদের ভাষায় বাংলাদেশের ডেমোক্রেসির ডেথ সেন্টেন্স হয়ে গিয়েছে। একটু মনে করে দেখেন, 7ই জানুয়ারি 2024-এর আগে ইন্ডিয়া যখন পজিশন নিচ্ছে, বিভিন্ন পত্রিকায় লেখা হচ্ছে যে 7ই জানুয়ারির যে নির্বাচন, হাসিনার ডিজাইনের যে নির্বাচন, ডামি নির্বাচন যেটাকে আমরা পরে বলি, এই ডামি নির্বাচন হচ্ছে বাংলাদেশের জন্য ডেমোক্রেসি। আর আমরা যুগপৎ আন্দোলনের মধ্যে যারা ছিলাম, আমরা যে ডিজাইনে নির্বাচন চাচ্ছি, ওই নির্বাচন হচ্ছে বাংলাদেশে ইসলামিক মৌলবাদের উত্থান। খুব ইন্টারেস্টিং, কিন্তু একই ধরনের ওই ন্যারেটিভ এবং একই ধরনের বাইনারির মধ্যে এখনো ইন্ডিয়ার সফট পাওয়ার বসবাস করে। যদিও কিছুটা বোঝা গেছে হাসিনার ডেথ সেন্টেন্সের পরে ইন্ডিয়া বলছে যে আমরা একটা কনস্ট্রাকটিভ রিলেশন রাখবো, এবং তারা এই ধরনের জাস্ট আমরা নজর রাখছি, খুবই কূটনৈতিক ভাষায় এটাকে অবগত হয়েছে, এবং আমরা এটাকে একটা কনস্ট্রাকটিভ কি বলে সম্পর্ক রাখবো। এবং ইতিমধ্যে আমাদের এখানে আমাদের কি বলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করে এসেছেন, পরিষ্কার বলে দিয়েছেন। তো এইখানে আমি এই কথাটা কেন বললাম, আপনি তরুণদের যে প্রশ্নটা করলেন, এখানে প্রশ্নটা হচ্ছে যে এইবার আপনি খেয়াল করে দেখেন, আমি জানি না আপনারা এটা কতটুকু খেয়াল করেছেন, আমি অন্তত যতগুলো জায়গাতে ছিলাম, আমি বিভিন্ন পয়েন্টে মানে আন্দোলনের পুরোটা সময় বিভিন্ন পয়েন্টে আমি বিভিন্ন কারণে আমাকে যেতে হয়েছে। মানে আন্দোলন চলতেছে, আমাকে বিভিন্নভাবে ধরেন কখনো রামপুরা, কখনো বাড্ডা, কখনো পল্টন, কিংবা কখনো ধরেন মোহাম্মদপুর, বিভিন্ন পয়েন্টে আসলে আমি ছিলাম, এবং যোগাযোগ প্রায় সারা বাংলাদেশে আমার সাথে যোগাযোগ ছিল, আমাদের যোগাযোগে যে যেখানে আছে। আমি একটা জিনিস দেখেছি, দুইটা জিনিস আমাদের এখানে বড় প্রভাবকের ভূমিকা, কিংবা ধরেন উদ্দীপনা দেয় না একটা আন্দোলন করতে গেলে, এইরকম একটা শক্তির বিরুদ্ধে যখন নিরস্ত্রমা জনগণ আন্দোলন করে, তরুণরা আন্দোলন করে কিংবা লড়াই করে, যুদ্ধ করে, তখন তো তার আসলে প্রেরণা লাগে। আমি দেখেছি যে প্রেরণা নেওয়ার ক্ষেত্রে প্যালেস্টাইন আমাদের জন্য একটা বড় প্রেরণা ছিল, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট দিক। আরটা হচ্ছে যে লড়াই করার ক্ষেত্রে শত্রু হিসেবে কি আমার জন্য সবচেয়ে বেশি ধরেন মানে কি বলে, যে আমাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিছে, যে আমার উপরে সবচেয়ে বেশি জুলুম করছে, আপনারা চিহ্নিত করতে পেরেছিলেন। সেখানে আমরা আসলে পেছনে বারবার আমরা দেখছি যে দিল্লি, বহু জায়গায় আমি দেখছি যে ধরেন পুলিশের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, স্লোগান দিয়ে ধরেন আমরা একজন আরেকজনকে উজ্জীবিত যে করি, স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান হচ্ছে। তো তার মানে হচ্ছে যে এই যে এন্টায়ার ডিজাইন, এবং দিল্লি যেভাবে দেখে যে হাসিনা মানে ডেমোক্রেসি এবং হচ্ছে আওয়ামী লীগ থাকা মানে ডেমোক্রেসি, বাকি সব হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম, এই যে দিল্লির দেখার চোখ, এই চোখকে আসলে এই চোখের মধ্য দিয়ে সেইখানে যে জুলুম নির্যাতন করেছে, জুলুম নির্যাতনের বৈধতা উৎপাদন করেছে, যেভাবে এখানে সে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, এটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তরুণদের সাথে তাদের যে বিভেদ তৈরি হয়েছে। দিল্লি মানে কিন্তু আসলে ইন্ডিয়ার জনগণ না, দিল্লি মানে হচ্ছে একটা ওই এস্টাবলিশমেন্ট, হিন্দুত্ববাদী এস্টাবলিশমেন্ট, এদের সাথে বাংলাদেশের জনগণের যে ধরেন বিভেদ তৈরি হয়েছে, যে লড়াই তৈরি হয়েছে, এটাকে তাকে সেটেল করা ছাড়া, সে আসলে সেটেল মানে হচ্ছে তাকে ওই জায়গা থেকে দিল্লিকে সরে আসতে হবে। আপনি ন্যায্য লড়াইয়ে থেকে কখনোই কোনো জনগোষ্ঠীকে আপনি সরাতে পারবেন না, তাকে যদি আপনি নিশ্চিহ্ন করে ফেলেন, এটা সরানো যায় না। তো ন্যায্য লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে আসলে নেমে আসতে হবে, আপনি ন্যায্যতার পথে নেমে আসবেন, ডিল করবেন, তখন এমনিতেই আসলে আর এইখানে কোনো আওয়ামী লীগ থাকে না। বাংলাদেশ তো নয়, দক্ষিণ এশিয়াতে কোনো আওয়ামী লীগ বলতে কোনো জিনিস থাকে না। পৃথিবীতে কোথাও পতনের পরে কোনো ফ্যাসিস্ট ফেরত আসতে পারেনি, এটা হচ্ছে প্রথম কথা। এটা আমার ধারণা দিল্লি বোঝে খুব পরিষ্কারভাবে। দিল্লির সম্পর্কে আমার মোটামুটি শ্রদ্ধা আছে, পজিটিভ অর্থে, যে তারা বেশ দক্ষ মানুষ, তারা এটা বোঝে। তারা আমি যেটা মনে করি মানসিকতা পরিবর্তন করতে হবে। না, তারা এই মানসিকতা পরিবর্তনের জায়গাটা যেটা হচ্ছে, আমার ধারণা তারা ভেতর থেকে পরিবর্তন হচ্ছে। তারা হচ্ছে হাসিনাকে এখন একটা কার্ড হিসেবে ব্যবহার করতেছে এই আসপেক্ট অফ বাংলাদেশ। আরেকটা জিনিস তাকে করতে হচ্ছে, সে যেহেতু দীর্ঘ সময় দক্ষিণ এশিয়ার মধ্যে এই আগ্রাসন চালিয়েছে, এখানে তাদের পুতুল সরকার বসিয়েছে, ফ্যাসিস্ট কিংবা কর্তৃত্ববাদী সরকারগুলোকে সে বসিয়েছে। এখন কোনো কারণে হাসিনা পেছন থেকে যদি সে সরে যায়, তাহলে হাসিনার তো ফাঁসি হবে। তাহলে পরবর্তীতে তার এই যে দীর্ঘ লেগেসি, যে এইভাবে তার বন্ধু হারা হয়ে যাবে। এমনি তো অলরেডি দক্ষিণ এশিয়াতে তার কোনো বন্ধু নেই, আরো সে বন্ধু হারা হবে, ভবিষ্যতে তাকে আর কেউ বিশ্বাস করবে না। অন্তত কর্তৃত্ববাদীরা মনে করবে যে না, ঠিক আছে, আমি শেষ পর্যন্ত গিয়ে হেলিকপ্টারে গিয়ে দিল্লিতে যে আশ্রয়টা অন্তত পাবো, সেইটুকু সাহস আসলে সে ধরে রাখতে চায়। কিন্তু মোট কথা হচ্ছে যে
অবশ্যই আপনি যেটা বলছেন যে দিল্লিকে এবং হাসিনাকে এবং আওয়ামী লীগকে এইখানে ফেরত আসতে গেলে, এস্টাবলিশ হতে গেলে এই যে জেনারেশন, যে তরুণরা লড়াই করেছে 24-এ, তাদেরকে ফেস করতে হবে। বাট দ্যাট ইজ নট ইজি, Right. এটা হবে না। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।